প্রধানমন্ত্রী তারেক রহমান ও ট্রাম্পের বিশেষ দূতার বৈঠক। সার্জিও গৌর জানালেন, বাংলাদেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা আগামী সপ্তাহে একটি দল সফরে আসবে। র্যাব সহ বিভিন্ন সংস্থার গোপন বন্দিশালা, আয়নাঘর পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা অপরাধ স্থলগুলো ঘুরে সচক্ষে দেখছেন তারা। সরকারি চিকিৎসকদের ৮০% বেশি যুক্ত প্রাইভেট প্র্যাকটিসে, কর্মজীবনের বেশিরভাগ সময় দেন বেসরকারি হাসপাতালে। সাধারণের সেবা নিশ্চিতের কঠোর নীতিমালার তাগিদ। প্রপার চিকিৎসা না পাওয়ার কারণে তো প্রাইভেটে আসা। ওখানে গিয়ে রুগীরা চাপ থাকে বেশি, বা আমাদের সমস্যাগুলো ডাক্তার ওইভাবে শোনেও না। সরকার তো ধীরে ধীরে চিকিৎসা হইতো। নিয়োগের পর্যায়ে ঠিক করে নিতে পারেন যে তারা প্রাইভেট প্র্যাকটিস করবে না। স্বেচ্ছায় স্পেন থেকে মরক্কো ফেলেছেন প্রায় ১.৫ লক্ষ অভিবাসী প্রত্যাশী। অধিকাংশই খাবার সহ প্রয়োজনীয় সহায়তা না পেয়ে সিদ্ধান্ত নেন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে দেশটির এক দল বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গৌর। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত। বলেন, প্রধানমন্ত্রীর সাথে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশ সফর করে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন বলেও জানান তিনি। এই সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা। শুক্রবার কক্সবাজারে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন সার্জিও গৌর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কেও অবগত হন। সফরকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমের যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময় হয়। We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. র্যাবের গোপন বন্দিশালা টাস্কফোর্স ইন্টারোগেশন সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর ৩ বিচারপতি, প্রসিকিউশন টিম ও টিএফআইএসএল এর গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরা। টিএফআইএসএল এর গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি ১৭ জন। তাদের মধ্যে ১০ জন অভিযুক্ত সেনা কর্মকর্তা গ্রেফতার আছেন। তারা তখন র্যাবের দায়িত্ব পালন করছিলেন। এই মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন ও মোহাম্মদ হারুন অর রশিদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক আছেন। এর আগে ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ পরিদর্শনে আবেদন মঞ্জুর করেন। রাজধানীর উত্তরায় র্যাব ১ কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, বন্দিশালা পরিদর্শনে কি কি পাওয়া যাচ্ছে এবং এখন পর্যন্ত বিচারিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেছে কিনা, আয়নাঘর নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়েছে কিনা, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল এখন পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক এবং প্রসিকিউশন টিম, পাশাপাশি গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। যদিও আমরা এখন ভিতরে প্রবেশ করতে পারিনি, কারণ একটি বিচারিক প্রক্রিয়া রয়েছে। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক, তারা প্রসিকিউশন এবং আসামিপক্ষের আইনজীবীরা এখন ভিতরে অবস্থান করছেন, তারা পরিদর্শন করছেন। তাদের পরিদর্শন শেষ হলে আমরা প্রসিকিউশনের সঙ্গে এই টিএফআই সেলের যে গোপন বন্দিশালা রয়েছে সেটি পরিদর্শন আমরা করতে পারবো এবং ভেতরের যে কি অবস্থা সেটি আমরা জানাতে পারবো। তবে আনুষ্ঠানিকভাবে এখন প্রসিকিউশন
প্রসিকিউশনের টিম এবং বিচারকরা পরিদর্শন করছেন, সেখানে ঘুরে ঘুরে দেখছেন। আমরা এখন পর্যন্ত ভিতরে যেতে পারিনি, কারণ প্রথমত এখানে বিচারিক একটা প্রক্রিয়া রয়েছে, সেটি শেষ করার পরই মূলত আমাদেরকে প্রবেশ করতে দিবেন। তারপরে আমরা সেখানের যে গোপন বন্দিশালার যে আনুষ্ঠানিক যে চিত্র, সেটি দর্শকদের মাঝে তুলে ধরতে পারবো। এখানে 5 আগস্টের পর যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়, তখন গুমের মামলায়, অর্থাৎ র্যাবের টিএফআই সেলের গুমের মামলায় শেখ হাসিনা সহ 17 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং সেটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সেখানে আমরা দেখেছি যে প্রধান যিনি আসামি রয়েছেন শেখ হাসিনা, বেনজির আহমেদ, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিকী, পাশাপাশি তৎকালীন র্যাবে কর্মরত সেনা কর্মকর্তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে 13 জনের মধ্যে মূলত এখানে 3 জন পলাতক রয়েছেন এবং বাকি যে 10 জন রয়েছেন সেই 10 জন গ্রেফতার রয়েছেন। তবে আমরা যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা এখানে প্রবেশ করতে পারিনি, তবে পরবর্তীতে যখন প্রসিকিউশনটি বিচারকদেরকে নিয়ে তাদের আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শেষ করবে, পরবর্তীতে আমরা সেখানে প্রবেশ করতে পারবো। তবে সব মিলিয়ে বলা যায় যে যেহেতু এটি একটি পরিদর্শন করার পর একটি তারা মেমোরেন্ডাম করবে, পাশাপাশি এখানে আমরা দেখছি যে কিছু বন্দিশালা রয়েছে, আমরা সেটিও পরিদর্শনে করছেন। বিশেষ করে আমরা এখানে দেখছি যে পুরো আধো অন্ধকার রয়েছে, ভিতরে লাইট নেই, অন্ধকার রয়েছে। সেই বিষয়গুলো এখানে প্রসিকিউশন তারপর তারা দেখানোর চেষ্টা করছেন। আমরা যদি একটু দেখাই এখানে কিছু কিছু বন্দিশালার যে চিত্র সেটিও কিন্তু রয়েছে। তবে এটি এখন পর্যন্ত প্রসিকিউশন ভিতরে রয়েছে, আমরা ঠিক তার বিপরীত পাশে রয়েছি। আমরা যদি আরেকটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি, কিছু কিছু এখানে গোপন বন্দিশালা রয়েছে। এই জায়গাগুলো মূলত এখানে আমরা দেখছি যে এই যখন 5 আগস্টের আগে এখানে বিভিন্ন বন্দীদেরকে নিয়ে আসা হতো, পাশাপাশি এটার ভিতরে যে অবস্থান সেখানেও আরও করুণ অবস্থা রয়েছে। সেই বিষয়গুলো ট্রাইব্যুনালের বিচারকরা, তারপরে এই প্রসিকিউশন আসামিপক্ষের আইনজীবীরা সেখানে তারা রয়েছেন। তবে সব মিলিয়ে বলা যায় যে এখানে যেহেতু এখনও আমাদেরকে একেবারে ভেতরে যাওয়ার সুযোগ এখনো হয়নি, কিছুক্ষণের মধ্যে যখন আমরা সেখানে প্রবেশ করতে পারবো, ভিতরের যে কি চিত্রটি রয়েছে এটা তো বাইরের চিত্র, সেই ভিতরের চিত্রটিও আসলে দর্শকদের দেখানো সম্ভব হবে আনুষ্ঠানিকভাবে আমরা যখন ভেতরে ঢুকতে পারবো এবং প্রসিকিউশন থেকে যখন আমাদেরকে ব্রিফ করা হবে যে তারা কি দেখলেন, কি তারা নোট করলেন। কারণ যেহেতু গুমের মামলার বিচার চলছে, সেই বিচারে বিবেচ্য বিষয়গুলো কি রয়েছে, কোন তথ্যগুলো তারা যুক্ত করবেন, সেই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। তবে এইখানে যে চিত্রটি রয়েছে সেটিও বলা যায় যে সব মিলিয়ে অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে। নিশ্চয়ই আপনার থেকে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। একজন শিক্ষকের শিক্ষা জীবনের সিংহভাগ খরচ বহন করে রাষ্ট্র। নিয়মের ফাঁক আর দুর্বল ব্যবস্থাপনায় সেই সরকারি চিকিৎসকদের সেবার বড় অংশই চলে যাচ্ছে বেসরকারি খাতে। বিশেষজ্ঞরা বলছেন, পার্শ্ববর্তী দেশগুলোর মতো কঠোর নীতিমালা প্রণোদনা কিংবা প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস নিশ্চিত করা না গেলে সরকারি চিকিৎসা সেবার বরাদ্দ বৃদ্ধির সুফল সাধারণ মানুষের অধরাই থেকে যাবে। যদিও চিকিৎসকদের দাবি, কর্মঘণ্টার বাইরে সেবামূলক কাজে যুক্ত হতে নেই আইনি কোনো বাধা। তানজিম শাফিনের প্রতিবেদনে বিস্তারিত। বিকেল 5টা, সরকারি হাসপাতালে বহির্বিভাগে সেবা যখন সীমিত, বন্ধ রোগী দেখা। বেসরকারি হাসপাতালে তখন ব্যস্ততম সময়। উচ্চ মূল্য হলেও বাধ্য হয়েই সেখানে ভিড় করেন রোগী ও স্বজনেরা। অভিজ্ঞ ডাক্তারের খোঁজ নিয়ে দূর দূরান্ত হতেও আসছেন তারা। প্রপার চিকিৎসা না পাওয়ার কারণে তো প্রাইভেটে আসা। ওখানে গিয়ে রুগীরও চাপ থাকে বেশি, বা আমাদের সমস্যাগুলো ডাক্তার ওইভাবে শোনেও না। শিশুদের মধ্যে উনি অনেক ভালো ডাক্তার এবং মানবিক ডাক্তার। সংবাদ পাইয়া পরে আসছি আমরা। সরকারিতে ধীরে ধীরে চিকিৎসা হইতো। সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে অভিযোগ থাকলেও বেসরকারি হাসপাতাল বা চেম্বারে রোগীদের পছন্দের শীর্ষে সরকারি চিকিৎসকরাই। আইসিডিডিআরবির তথ্য বলছে, বাংলাদেশের 80% বেশি সরকারি চিকিৎসক বেসরকারি প্র্যাকটিসের সাথে যুক্ত। কয়েক দশকে সরকারি স্বাস্থ্য অবকাঠামো কারিগরি বিনিয়োগ হলেও কার্যকর ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। নিশ্চিত করা যায়নি চিকিৎসকদের সার্বক্ষণিক দায়বদ্ধতা কিংবা আলাদা রোগী দেখার সুযোগ। সকল সরকারি মেডিকেল কলেজগুলোতে বিরাট একটা আয়োজন আছে। ধরেন ওটির কথাই যদি বলি, নিটোর বা পঙ্গু হাসপাতালে 30টার উপর ওটি। 2016 বা এমন সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ হলো যে বিকেলবেলা ওটি করানো যায় কিনা, রুটিন ওটি। 4টা বছর আমি বলতে পারি ঢাকা মেডিকেলে, আমার ডিপার্টমেন্ট বলতে পারি, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে প্রচুর অপারেশন বেড়ে গিয়েছিল। এই জিনিসটা বন্ধ হয়ে যায় যখন কোভিড এসে হানা দিল।
বাংলাদেশে 1982 সালের অধ্যাদেশের মাধ্যমে বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরিতে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসের সুযোগ অবারিত রাখা হয়েছে। তবে পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান সহ যেসব দেশ সুনাম কুড়িয়েছে সেখানে সরকারি চিকিৎসকদের বেসরকারি চর্চায় রয়েছে কড়াকড়ি বা নিষেধাজ্ঞা। ভারতের সেন্ট্রাল হেলথ সার্ভিসের আওতাভুক্ত চিকিৎসকদের জন্য প্রাইভেট প্র্যাকটিস পুরোপুরি অবৈধ। ক্ষতিপূরণ বাবদ 20% নন প্র্যাকটিসিং বা এনপিএ ভাতা পান চিকিৎসকরা। তবে কলকাতা সহ বেশ কিছু রাজ্যে শর্ত সাপেক্ষে বেসরকারিভাবে সেবা দিতে পারেন। তবে এজন্য এনপিএ ভাতা বাতিল ও স্বাস্থ্য বিভাগের অনাপত্তিপত্র প্রয়োজন হয়। পাকিস্তানের সরকারি চিকিৎসকদের ক্ষেত্রে এনপিএ ভাতা আরও বেশি। গ্রেড অনুযায়ী মূল বেতনের 50 থেকে 75%। এছাড়া খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের মতো প্রদেশে চিকিৎসকদের ইনস্টিটিউট বেসড প্র্যাকটিস বা আইবিপি চালু রয়েছে। সিঙ্গাপুরে সরকারি চিকিৎসকদের বেসরকারি চর্চাকে আখ্যায়িত করা হয় মুন লাইটিং বা চাকরিবিধির চরম লঙ্ঘন হিসেবে। তবে নির্দিষ্ট কিছু বিশেষজ্ঞ চিকিৎসককে সরকারি হাসপাতালের ভেতরেই প্রাইভেট রোগী দেখার অনুমতি দেয়। তবে তা মোট কর্মঘণ্টার 30% বেশি নয়। জনগণের টাকায় এমবিবিএস সম্পন্ন করে প্রতি বছর দেশে স্বাস্থ্য বিসিএস উত্তীর্ণ 3.5 থেকে 4 হাজার চিকিৎসক সরকারি নিয়োগ পান, কিন্তু কর্মজীবনের অধিকাংশ সময় দেন বেসরকারি ক্ষেত্রে। এ সমস্যা সমাধানে নিয়োগ পর্যায়ে সরকারি প্র্যাকটিসের বাধ্যবাধকতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন এই স্বাস্থ্য শিক্ষাবিদ। নিয়োগের পর্যায়ে ঠিক করে নিতে পারেন যে তারা প্রাইভেট প্র্যাকটিস করবে না। আমি দিল্লিটার কথা বলি, সবচেয়ে অর্থবহ যে জিনিসটা তাদেরকে দেয়া হয় সেটা হলো গবেষণা করা তাদের জন্য ম্যান্ডেটরি, এবং তারা এই গবেষণার জন্য যে টাকা পান সেটা কিন্তু একটা লুক্রেটিভ অ্যামাউন্ট, লোভনীয় অ্যামাউন্ট। সুতরাং তারা ওই পথটাকে কিন্তু যে কোনো ডাক্তার চুজ করে নেবেন। আস্কিং হতে হবে সরকারের যে আমি চাই, সরকার কি চায়। আমাদের মেডিকেল কলেজগুলিতে কি খুব একটা গবেষণা হয় না। শুধু প্রাইভেট চেম্বারেই ক্ষান্ত নন কোনো সরকারি চিকিৎসক, নিজেই খুলেছেন হাসপাতাল ব্যবসা। অথচ সরকারি চাকুরি বিধির 16 ও 17 নম্বর বিধি অনুযায়ী কোনো কর্মচারী ব্যবসা করতে পারবেন না। অনিয়ম রোধে সরকারি হাসপাতালেই চিকিৎসকদের প্রাইভেট রোগী দেখার সুযোগ রাখার পরামর্শ এই বিশেষজ্ঞের। তুরস্কে এই সিস্টেমটা খুব ভালো কাজ করছে। ডাক্তাররা ওখানে বাইরে কেউ যায় না, তারা হাসপাতালেই থাকে, রুগী দেখে, তার অ্যাকাউন্টে টাকা জমা হয়। এই সিস্টেমটা যদি আমরা বাংলাদেশেও করি ক্রমান্বয়ে, তাহলে এই কম বিশেষজ্ঞ চিকিৎসক নিয়েও আমরা মানুষের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারব। দেশে সরকারি গেজেটভুক্ত 30 হাজারের বেশি চিকিৎসক পূর্ণ সময় সরকারি প্রতিষ্ঠানে সেবা দিলে কমে আসবে সেবা গ্রহীতার পকেট থেকে চিকিৎসা ব্যয়, নিশ্চিত হবে সরকারি অবকাঠামো ও বরাদ্দের ফলপ্রসূ ব্যবহার। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। হামের মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি, তাই শিশুদের মাতৃদুগ্ধের ব্যাপারে গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগ করি বেগবান, এই প্রতিপাদ্য নিয়ে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 এর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই সময় হতাশা প্রকাশ করে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে মায়েরা শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে অনীহা দেখান, তাই প্রতিটি জেলায় মাসে অন্তত একটি করে এই বিষয়ে সেমিনার করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী MA মুহিত সহ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। মায়ের দুধ, সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। জুলাই মানে একটি প্রেরণা, একটি উদ্যম আর হাজারো জানা অজানা বীরত্ব গাথা। জুলাই গণঅভ্যুত্থানে 2 বছর হলো, তবুও এখনো বিচার স্বীকৃতি নিয়ে আছে প্রশ্ন। জুলাই আন্দোলনে সাহসের যোগান দিয়েছিলেন যারা, তাদের অনেকেই নেননি কোনো স্বীকৃতি। জুলাই 2 বছর কেমন দেখছেন তারা, সেটি দেখব সুমাইয়া ঐশীর রিপোর্টে। মাথায় এলেই ঠিক কোন কোন চিত্র চোখের সামনে ভেসে ওঠে? গুলি খাইছে একটা। জুলাই গণঅভ্যুত্থানের অনুপ্রেরণার চিত্র ছিলেন যারা, তাদের মধ্যে অনেকেই এখন রাজনীতি এবং ক্ষমতার বলয় থেকে নিজেদেরকে সম্পূর্ণ আলাদা রেখেছেন। তাদের থেকে শুনবো 2 বছরে জুলাইকে কতটা ধারণ করা সম্ভব হলো। আচ্ছা, জুলাই অগ্নিকন্যা খ্যাত এই নুসরাতকে মনে আছে?
জুলাইয়ের উত্তাল একদিনে এভাবেই পুলিশের প্রিজন ভ্যানের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন নুসরাত। কিছু কিছু জায়গায় অলরেডি আপনার জুলাইকে ধারণ করা যে পোস্টারগুলো আছে সেখানে নির্দিষ্ট দলের ব্যানার মানে কি বলে পোস্টার লাগানো। জুলাইয়ের অদম্য সেই অভিজ্ঞতার উপর ভর করে এখন নুসরাত অনেকটাই সাহসী। তবে তার মতে এই 2 বছরে জুলাইকে অনেকখানি ভুলিয়ে দেয়া হয়েছে। গতবার হচ্ছে প্রত্যেকটা ডে সুন্দরভাবে সরকারিভাবে পালন করা হয়, কিন্তু এই বছরে সেটা কিছুই হয় নাই। একটা বছরের মধ্যে এত গ্যাপ, এটাকেই হয়তো বলে কালচারাল ফেসিজম, মানে ইতিহাস থেকে সব মুছে দেওয়ার চেষ্টা। তো এরকম যদি হয় আসলে ইন ফিউচারে এটাকে আর কেউ ধারণও করবে না। জুলাই আন্দোলনের সময় এই ছবিটার কথা মনে আছে নিশ্চয়ই। এই যে এইখান থেকে আমি আসলে একটা টিন ছুটাই, টিনটা ছুটাই আসলে এইখানে নিয়ে টিনটাকে 2 ভাগ করি। এরপরে ওইখানে ছিল পুলিশ ছিল, প্রশাসন ছিল ওইখানে, আর প্রশাসনের পাশে ডান পাশে ছিল হচ্ছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন এরা। সশস্ত্র ও প্রশিক্ষিত পুলিশ বাহিনীর সামনে ঠুনকো এক টুকরো টিন নিয়ে বীরত্ব চিত্তে দাঁড়িয়েছিলেন নাসির। জুলাই যোদ্ধা হিসেবে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি না পেলেও আক্ষেপ নেই তার। মানে আমরা তো পিছনে ছিলাম অনেক, তো প্রশাসনের কিভাবে পিছনে নেওয়া যায়, আমরা আসলে কিভাবে একটু সামনে আগাতে পারি। আর টিনের ভিতরে যখন এসে ছড়াগুলিগুলো পড়তেছিল তখন বৃষ্টির ফোঁটার মতো আসলে আওয়াজ হচ্ছিল, খুব ভালো লাগতেছিল। বাট ওই সময় আমার হাতে, কপালে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার এই ছড়াগুলিগুলো আমার লাগছে। আমার বিষয়টা অনেকেই দেখছে, বিশ্বের অনেক জায়গায় মানুষ দেখছে, কিন্তু এই যে ছেলেটা বেঁচে আছে না মারা গেছে এটা কিন্তু কেউই দিন শেষে খোঁজ নেয়নি। জানা অজানা এমন অসংখ্য ত্যাগ আর সাহসী ঘটনাই জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা। তার কতটাই বা সামনে এসেছে আর কতটাই বা আমরা জানি। সময়ের সঙ্গে সঙ্গে সেসব অজানা বীরত্ব গাথাগুলো সামনে আসুক, অপরাধীদের বিচার হোক, সেই দাবি এখন আপামর জনতার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আগ্রহ আর উৎসাহ জাগিয়ে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হলেও প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। নিরঙ্কুশ জয় পাওয়া ছাত্র শিবির প্যানেলের নেতারা নিজেদের দল আর ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত বলে দাবি করেন অন্য ছাত্র সংগঠন। তাই ইশতেহারের কোনো প্রতিশ্রুতি তেমন বাস্তবায়ন হয়নি। তারপরও জিএস সালাউদ্দিন আম্মারের বিতর্কিত কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। গত বছরের 16 অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন। 23টি পদের মধ্যে 20টিতে জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। ঘোষিত ইশতেহারে 12 মাসে 24টি সংস্কার সহ 107টি কাজের প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি। শিক্ষার্থীদের অভিযোগ, ইশতেহার পূরণের ক্ষেত্রে রাকসু নেতারা সফল হতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের সমস্যা রয়ে গেছে আগের মতোই। যে প্রয়োজনগুলো ছিল, যে শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে একটা ন্যূনতমভাবে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, তার ন্যূনতমভাবে কিছুই করেনি। ইশতেহার তো দূরের কথা। ওরা যখন ভোটে আসছে তখন অনেক বড় বড় ইশতেহার দিয়েছে মেডিকেল নিয়ে, কিন্তু সমস্যার আসলে তেমন কোনো সলিউশনই নেই। ভোটের রাজনীতিতে তারা আসলে জিতার জন্য এই ধরনের আসলে বানায় মানে যা মাথায় আসছে তাই দিয়ে দিছে। সো এটা ইমপ্লিমেন্টেশন তো হয় নাই, অ্যান্ড এটা হওয়াও সম্ভব না। শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের অভিযোগ, ব্যর্থতার এই খতিয়ানের সাথে যোগ হয়েছে বছর জুড়ে ক্যাম্পাসে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের বিতর্কিত কর্মকাণ্ড। তার উপর রাকসু নেতারা দল আর ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত বলে অভিযোগ শিক্ষার্থীদের। চাওয়া পাওয়ার মধ্যে একটু আমাদের গ্যাপ আছে। ওরা আসলে তেমন কিছু চেঞ্জেস মানে কোনো কিছু করে নাই তেমন বলার মতো। আমাদের প্রধান যে সমস্যাগুলো ছিল, আমাদের আবাসন সমস্যা, আমাদের খাদ্যর যেই সমস্যাগুলো, আমাদের নিরাপত্তার সমস্যা, সকল সমস্যা কিন্তু এখনো সেই সমস্যার জায়গাতেই রয়ে গেছে। রাকসু নেতারা বলছেন তারা ইশতেহারের প্রায় 59% কাজ শেষ করেছেন আর 41% চলমান এবং সম্পূর্ণ হয়েছে এরকম আমরা তালিকা করেছি যে কোন কোন কাজ বাকি আছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 59% কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে এবং চলমান, আর 41% কাজ আমাদের একেবারেই হাত দেওয়া হয়নি। রাকসুর জিএস আম্মারের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সহযোগিতা করার কথা ছিল সেটা করছে না। প্রশাসন হেল্প করতেছে না বলতে ভিসি স্যারের বক্তব্য তো আপনারা শুনছেন যে রাকসুর অথরিটি আলাদা, প্রশাসন অথরিটি আলাদা, কিন্তু উনি তো রাকসুর সভাপতি, সেই হিসাবে ওনার মুখে এই কথাটা আই থিঙ্ক যায় না। কারণ ওখানে স্পষ্টভাবে বলা আছে শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল কাজে রাকসু বাস্তবায়নের সহযোগী হিসাবে কাজ করবে। কোন জায়গায় প্রশাসনের কোন আয়োজনে দেখছেন যে রাকসুকে তারা সাথে নিছে? না, রাকসু নিজের আয়োজনে যেগুলো করছে এটাই। 1 বছর মেয়াদী রাকসুর এই কমিটির হাতে আর মাত্র 3 মাস সময় আছে। রাহিন সারোয়ার, যমুনা নিউজ।
অবৈধভাবে স্প্যানিশ ভূখণ্ড সেউতায় প্রবেশের পর স্বেচ্ছায় কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী মরক্কোয় ফিরে গেছেন। তাদের সংখ্যা প্রায় 50,000। তাদের অনেকেই অঞ্চলটিতে প্রবেশের পর অবহেলার অভিযোগ তুলেছেন। খাবার সহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা না পাওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন ওই অভিবাসন প্রত্যাশীদের অনেকে। কেউ কেউ আবার নিজেদের ভুল বুঝতে পেরে ত্যাগ করেছেন স্পেনের ভূখণ্ড। বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে সমুদ্র পেরিয়ে স্পেনের সেউতায় প্রবেশ করে অর্ধলক্ষাধিক অভিবাসী। দেখা দেয় চরম বিশৃঙ্খলা, প্রাণ যায় কমপক্ষে 57 জনের। জোরপূর্বক শত শত অভিবাসীকে ফেরত পাঠান নিরাপত্তা কর্মীরা। হঠাৎ করেই নজিরবিহীন অভিবাসীর ঢল দেখছে স্পেন। একদিনে মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ ঢুকে পড়ে দেশটির ছিটমহল সেউতায়। স্পেন সরকার বলছে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের কারণেই বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি দেশটি, যেখানে বলা হয়েছে সাঁতরে কেউ স্পেন পৌঁছালে তাকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। যে যেভাবে পারছে সীমান্ত পেরিয়ে ঢুকছে ইউরোপের দেশ স্পেনে। অধিকাংশই মরক্কোর বাসিন্দা, কেউ সাঁতরে, কেউ কাঁটাতারের বেড়া টপকে। অভিবাসী জনস্রোতের সাক্ষী স্প্যানিশ ছিটমহল সিউতা দ্বীপ। কেন আফ্রিকার দেশ মরক্কোর নাগরিকদের স্পেনে প্রবেশের হিড়িক পড়ল? মাদ্রিদ বলছে এর পেছনে অন্যতম কারণ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অদ্ভুত এক রায়, যেখানে বলা হয়েছে ভৌত বাধা অতিক্রম না করায় সমুদ্রপথে কেউ স্পেনে প্রবেশ করলে তাকে তাৎক্ষণিক ফেরত পাঠানো যাবে না। স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ, আইনি সহায়তা ও আশ্রয়ের আবেদন করতে পারবে তারা। সরকারের অভিযোগ, এই রায়ের সুযোগ নিয়ে দালাল চক্র অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে ইউরোপে ঢুকতে উৎসাহিত করছে। ঘটনাটি স্পষ্টতই স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন, যার পেছনে রয়েছে মানব পাচারকারী অপরাধী চক্রগুলোর সম্পূর্ণ নিজেদের স্বার্থ। তারা সুপ্রিম কোর্টের একটি রায়ের সুনির্দিষ্ট ব্যাখ্যার অপব্যবহার করেছে। মরক্কোর সরকারের সার্বিক সহায়তার প্রতি আমরা কৃতজ্ঞ। এরই মাঝে অপ্রত্যাশিত এই সমস্যা সমাধানে তৎপরতা চলছে। স্পেনের অংশ হলেও সিউতা মূলত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। উত্তর আফ্রিকায় অবস্থিত ছিটমহলটির সাথে একমাত্র স্থল সীমান্ত মরক্কোর। এছাড়া সমুদ্রপথে মাত্র 5 কিলোমিটার পাড়ি দিলেই মরক্কো থেকে অঞ্চলটিতে প্রবেশ করা সম্ভব। তাই স্পেনের আদালতের রায়ের সুযোগে উন্নত জীবনের আশায় আফ্রিকা ছেড়ে ইউরোপে প্রবেশের এই হিড়িক। আমি প্রথমে মরক্কো ফেরত যেতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন এখানেই থাকবো। আমি স্পেনেই থাকতে চাই। আমি মরক্কো ফেরত যাব না, যেতে চাই না। শুধু সাঁতরেই নয়, কাঁটাতার পেরিয়ে ঢুকেছে অসংখ্য মানুষ। তারা আবার সুপ্রিম কোর্টের নতুন আইনের সুবিধা পাবেন না। গণ অনুপ্রবেশ ঠেকাতে সিউতার সীমান্তের জোরদার করা হয়েছে নিরাপত্তা। এরই মাঝে অনুপ্রবেশকারীদের মরক্কোয় ফেরত পাঠানো শুরু করেছে স্পেন। তবে এবারই প্রথম নয়। এর আগে 2021 সালে মাত্র 2 দিনে ঠিক একইভাবে মরক্কো থেকে স্পেনে ঢুকে পড়েছিল প্রায় 10,000 মানুষ, যার জেরে বড় ধরনের কূটনৈতিক বিবাদেও জড়ায় দুদেশ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। প্রায় 2 দিন পার হতে চললেও এখনও সন্ধান মেলেনি পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় তুষারধসে নিখোঁজ 6 পর্বতারোহীর। এখন পর্যন্ত 4 জনের মরদেহ ও দেহাবশেষ পাওয়া গেছে। তারা যুক্তরাষ্ট্র, ওমান, পাকিস্তান ও নেপালের নাগরিক। এখনও খুঁজে পাওয়া যায়নি বিশ্বখ্যাত ক্লাইম্বার নির্মল বুরজাকে। গতকাল তার শরীরে লাগানো ট্র্যাকারের সিগন্যাল পায় উদ্ধারকারীরা। পরবর্তীতে জানা যায় তুষারধসের কারণে সেটি নির্মল পূর্জার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে ড্রোনের মাধ্যমে কয়েকজনকে দেখা গেলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের কাছে যেতে পারছে না উদ্ধারকারী হেলিকপ্টার। পাকিস্তানের কারাকোরাম রেঞ্জের ব্রড পেক পর্বত আরোহণে অভিযানে অংশ নিয়েছিল ক্লাইম্বারদের 10 জনের একটি দল। 4.7 মাত্রার ভূমিকম্পে কাঁপল ইতালির শহর নেপলস। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 8:45 ক্লাম্পে ফ্লেগেই এলাকায় আঘাত হানে এটি। ভূগর্ভের প্রায় 3 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। প্রাথমিকভাবে নেপলস ও এর আশপাশের এলাকায় বেশ কিছু ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ এবং ট্রেন মেট্রো চলাচল, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নেপলসে রেকর্ড করে এ যাবৎকালের অন্যতম শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। 2016 সালের পর মধ্য ইতালিতে পরপর কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান পুজিত জয়াসুন্দরাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
শুক্রবার 2019 সালে ইস্টার সেন্টার বোমা হামলায় 279 জন নিহতের ঘটনায় দেওয়া হয় এই রায়। এছাড়া সাবেক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা হেমাসেরি ফার্নান্দোকেও দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। দেশটির একটি বিশেষ আদালতে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এ দুজন, যার মধ্যে রয়েছে হামলা প্রতিরোধে ব্যর্থতা, দায়িত্ব পালনে অবহেলা, হত্যা ও হত্যা চেষ্টা। শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ডের বিধান থাকলেও সাধারণত তার কার্যকরের নজির বিরল। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।